আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, তা হচ্ছে ছাদ ঢালাই দেওয়ার পরে ফাটল দেখা দিলে এবং এই ফাটলটা কী কারণে দেখা যায় আমরা কিন্তু সেই বিষয়টা জানবো। এটাকে অনেক সময় ইংরেজিতে হেয়ার ক্র্যাক নামে পরিচিত। কিছুদিন আগে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ছবি দিল, তো আমি দেখলাম এবং বুঝতে পারলাম যে আসলে এটা একটা ছাদের ছবি। তো আমি বললাম যে দেখে বললাম যে এই ছাদ তো আপনার ফাটল ধরে গেছে, তো এই ছাদ ফাটার কারণটা কি মনে করেন আপনি? তখন উনি বলতেছে যে আমি একটা কেমিক্যাল ব্যবহার করছিলাম, তো এই কেমিক্যাল ব্যবহার করার কারণে আমার যে কেমিক্যাল সাপ্লাই করছে আমি তাকে জিজ্ঞেস করছি যে আমি এই ছাদে কতদিন পানি রাখবো, কিউরিং করব। সে কিন্তু বলছে যে আপনি 5 দিন বা 7 দিন এর ভিতরে কিউরিং করবেন, আর করা লাগবে না। তো যাই হোক, আমি একটা বুঝতে পারলাম যে এই সমস্যার কারণে কিন্তু তার ছাদটা এরকম ফেটে গেছে সব জায়গায়। তো যাই হোক, আমরা আজকে জানবো যে কি কারণে এই হেয়ার ক্র্যাকগুলো হয়ে থাকে। আপনার কষ্ট অর্জিত টাকা কখনো যেন নষ্ট না হয়, এটা মাথা রাখতে হবে। সামান্য একটু ভুলের কারণে এই ক্ষতিগুলো হয়ে থাকে। দেখা যায় যে একটা ছাদ ঢালাই করার জন্য মালিকপক্ষ ওই দিন যেদিন ছাদ ঢালাই হয় সেদিন খাওয়া দাওয়া সেই অনেক কিছু হয়ে যায়, হওয়ার পরে কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে যায়। পরবর্তীতে যে কী করতে হবে তার কিন্তু মনে থাকে না। তো যাই হোক, আমরা কি কারণে এই হেয়ার ক্র্যাকগুলো হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রথম যে নাম্বার আসবে তা হচ্ছে আমাদের কিউরিং। আমাদের প্রথম সাবজেক্টে হচ্ছে কিউরিং, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত এই কিউরিংটা না করে থাকেন তাহলে কিন্তু আপনার ছাদ ফাটবেই। আপনি যতই ভালোভাবেই সিমেন্ট দেন না কেন, আপনি সব কাজ ঠিকমতো করেন না কেন, যদি আপনি পানি না দেন বা কিউরিং না করেন তাহলে কিন্তু আপনার ছাদ ফেটে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি কখন থেকে এই পানি দেওয়া শুরু করবেন বা কতদিন পর্যন্ত পানি দিবেন। এর ক্ষেত্রে বলা যায় যখন গ্রীষ্মকালীন সময়, যদি অর্থাৎ যখন পুরো পর্যাপ্ত তাপ থাকে, সূর্যের আলো থাকে বা সূর্যের রোদ থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি ঢালাই করলেন সকাল থেকে এবং সারা বেলা কিন্তু আপনার স্ল্যাবে রোদটা পড়ার পর আপনি সেদিন কিন্তু পানি দিলেন না, পানি দেবেন পরের দিনও হবে না। অনেক সময় দেখা যায় যে পরের দিন আইল বাঁধে তারপরের দিন পানি দেন। তো এইভাবে করলে কিন্তু আপনার প্রথমেই ধাক্কাতেই এই স্ল্যাবটা কিন্তু ফেটে যাবে। কেননা এই পানিটার উদ্দেশ্যটা কী হচ্ছে বা স্কিরিংয়ের কেন করা হয়, এক্ষেত্রে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তবে আজ একটা অল্প কথাই বলি যে যখন এই কংক্রিটের যে উপাদানগুলো থাকে, সেটা হচ্ছে খোয়া হোক, পাথর হোক, বালি এবং সিমেন্ট, এই পদার্থগুলো যখন একত্রিত হয় এবং এটা জমাট বাঁধা শুরু করে, তখন কিন্তু তাদের ভিতরে একটা সিমেন্টের থাকার কারণে তাদের ভিতরে একটা তাপ উৎপন্ন হয়। এই তাপটা উৎপন্ন হওয়ার পরে কিন্তু যদি সে পানি না পায় তাহলে কিন্তু এই ছাদটা ফেটে যাবে, এই কারণে ফাটল দেখা দিবে। অবশ্যই আপনারা কিউরিংটা পর্যাপ্ত পরিমাণ করবেন। সেটা আপনার যদি রোদের সময় হয় তখন কিন্তু আপনি ঢালার পরে এটাকে তিরপল দিয়ে ঢাকে দিতে হবে যাতে করে আকাশের রোদটা না পড়ে, এবং পরের দিনে আপনাকে যদি আপনি আলু বেঁধে দেন তার আগে কিন্তু আপনাকে পানি ছিটিয়ে দিতে হবে, অর্থাৎ কোনো কারণে কোনো সময় যেন সেই স্ল্যাবটা শুকনাতে না পড়ে বা শুকনা না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা 2 নম্বর অপশন যাব, লিকেজ। আমরা 2 নম্বরে লিকেজ আসবো। আমরা যে কারণে ফাটলগুলো দেখা যায় তার 2 নম্বর হচ্ছে লিকেজ। এই লিকেজটা হচ্ছে কী জিনিস? আমরা যখন বিম শাটারিং করি, স্ল্যাব শাটারিং করি, সেক্ষেত্রে কিন্তু আমরা শাটারিংয়ের সময় সেরকমভাবে লক্ষ্য করি না। অনেকেই আছেন যারা নিজে বাড়িগুলো তৈরি করেন বা কোনো ইঞ্জিনিয়ার, কোনো অভিজ্ঞ লোক ছাড়াই আপনারা নিজে কাজগুলো করে থাকেন। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে এই শাটারিংয়ের জন্য লিকেজ বলতে ছিদ্র না থাকে। যখনই এই শাটারিংয়ে লিকেজ থাকবে বা ছিদ্র থাকবে, সেই দিক দিয়ে কিন্তু পানিটা আগেই পড়ে যাবে। এই পানি পড়ার কারণে আপনার সেই জায়গাটা কিন্তু আগেই শুকনো হয়ে যাবে, এ কারণে আপনার এই স্ল্যাবটা ফাটা শুরু করবে।
তো যাই হোক, এই 2 নাম্বার কারণ হচ্ছে লিকেজ। অর্থাৎ আপনি যখন শাটার করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় যেন লিকেজটা না থাকে। লিকেজের কারণে কিন্তু আপনার ফাটলটা দেখা দিতে পারে। এখন আমরা 3 নাম্বারে আসব। 3 নাম্বারে আমার হচ্ছে ক্লিয়ার কভার। এখন দেখেন ক্লিয়ার কভারটা কি জিনিস। কভার আপনারা জানেন যে একটা কভার সবসময় কি একটা, যেমন অনেক সময় মোবাইলের কভার থাকে, তার মানে কি এই কভারটা থাকার কারণে কিন্তু মোবাইলটাকে সে প্রোটেক্ট করে বা সুরক্ষিত রাখে। সেই রকম হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে কভারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করেন যে আমি স্ল্যাব দিলেন, এটা হচ্ছে রড, এটা নিচের জালি, এটা উপরের জালি, এবং এটা হচ্ছে আপনার কি শাটারিং। এখন আপনার এখান থেকে এই অংশটা, অর্থাৎ এই শাটারিং থেকে বা শাটারিংয়ের নিচ থেকে, স্ল্যাবের নিচ থেকে কত উপরে আপনার এই রডটা থাকবে, সেটা হচ্ছে আপনার কভারিং। এখন এই কাভারিংয়ের জন্য আপনি সিসি ব্লক ব্যবহার করবেন। এই ব্লক 3-4 ইঞ্চি হবেই, বা আপনার ডিজাইনে যদি বলা থাকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, সেটা হতে পারে। তবে সাধারণত আমরা জানি যে এটা 3-4 ইঞ্চি আপনাকে ব্লকটা ব্যবহার করতে হবে। এই ব্লক ব্যবহার করলে কি হবে, আপনার নিচে যেমন এই শাটারিংয়ের সাথে রডটা লেগে থাকবে না, উপরে কিন্তু একটা নির্দিষ্টভাবে আপনাকে কি করতে হবে, এটা কভার করতে হবে। অর্থাৎ উপরেও যখনই আপনি এই কভারটা ঠিক রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ছাদটা ফেটে যাবে। বা আপনি এখানে যদি এই 3-4 ইঞ্চির জায়গা 1.5 ইঞ্চি দেন, সেক্ষেত্রে কিন্তু উপরে আপনার কভারিং পাবে না। এই কভারিং না পাওয়ার কারণে কিন্তু রডটা অনেক সময় বাহিরের দিকে চলে যায় বা উপরের দিকে চলে যায়। এই উপরের দিকে চলার কারণেও কিন্তু অনেক সময় এই ফাটলটা দেখা দিতে পারে। তো আমরা পরবর্তীতে জানবো, অর্থাৎ আমাদের ফাটল হওয়ার কারণে বা ফাটল, এই যে বিষয়গুলো, এই বিষয়ের উপরে কিন্তু ফাটল নির্ভর করে। তো এই বিষয়গুলো আপনারা যদি ক্লিয়ার করে নিতে পারেন বা এড়িয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনারা ফাটল থেকে রক্ষা পেতে পারেন। তো আমরা এখন 4 নাম্বার অপশান আসবো, ব্লেডিং। এখন এই ব্লেডিংটা কি জিনিস? ব্লেডিং হচ্ছে সিমেন্ট বা কংক্রিটের যে মিশ্রণ, এই মিশ্রণে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা এই ছাদটাকে কমপ্যাকশন করেন, সেক্ষেত্রে কি হয়, এই পানিটা উপরে চলে আসে। অর্থাৎ উপরে উঠার কারণে আপনার যে মোল্ডিংটা বা কংক্রিটটা ভালোভাবে বসে না। যখনই আপনি পাটটা মারবেন, তখন কিন্তু পানিটা উপরে উঠে আসবে এবং এই পানিটা সে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। এই উড়ে যাওয়ার কারণেই আপনার এই স্ল্যাবটা শুকনো হয়ে যাবে, আর এটা এবং খুব তাড়াতাড়ি ফাটল দেখা দিতে পারে। এই কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন এরকম না হয়। অর্থাৎ আপনারা যখন মিক্সার মেশিনে এই কংক্রিটটাকে মিক্স করবেন বা ব্লেন্ড করবেন, তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেই জায়গায় একজন অভিজ্ঞ, অর্থাৎ যখন আপনি এই মেশিনটাকে চালাবেন, মিক্সার মেশিন, তার সামনে কিন্তু একজন অভিজ্ঞ লোককে রাখবেন, যাতে করে সিমেন্ট, বালি এবং খোয়াগুলো যেন পরিমাণ মতো এবং এটা একটা নিয়মের মধ্যে যেন এই কাজটা করতে পারে, সেই ব্যবস্থা করবেন। তাহলে কিন্তু আপনারা ফাটল থেকে রক্ষা পেতে পারেন। আমরা 5 নাম্বারে এবং শেষ নাম্বারে আসব, ইলেকট্রিক পাইপ। এখন এই ইলেকট্রিক পাইপটা হচ্ছে কি জিনিস? আপনারা যখন ছাদ কাস্টিং করেন, তখন কিন্তু এই ছাদের ভিতরে অনেকগুলো তার যাওয়া আসা করে। অর্থাৎ এই তারগুলো আপনার ফ্যান পয়েন্ট, লাইট পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, আরও যে অন্য পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্টগুলোতে কিন্তু এই তারগুলো যাওয়ার কারণে পাইপ দেওয়া হয়, অর্থাৎ কনসিল করা হয় এই পাইপ দিয়ে। এখন আমি যদি ধরি এটা একটা ওয়াল, এখানে এসডিবি বা এমডিবি বক্স আছে, এখান থেকে পাইপ গেল এক রুমে, আবার এখান থেকে পাইপ গেল আরেক রুমে, এখান থেকে পাইপ গেল আরেক রুমে। এখন এই অধিকাংশ পাইপগুলো যদি আপনি এইভাবে টান দেন, অর্থাৎ একটার পর একটা যদি আপনি গ্যাপ না দিয়ে এই পাইপগুলো স্থাপন করেন, সেক্ষেত্রে কি হবে, এই জায়গাটা নিচের যে কংক্রিট এবং উপরের কংক্রিট কখনো সংযোগ হবে না এবং জয়েন্ট হবে না। এই জয়েন্ট হওয়ার না কারণে কিন্তু ফাঁপা হয়ে থাকবে, অর্থাৎ উপরের অংশটা কিন্তু ফাঁপা হয়ে থাকবে, নিচের অংশটা ফাঁপা হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাকে আপনার যদি এইভাবে যদি আপনি কাস্টিং করেন, তাহলে কিন্তু আপনার ছাদটা ফাটল ধরবে। এর সমাধান হচ্ছে, যদি আপনি একটা পাইপ এদিকে দিলেন,
একটা পাইপ ফাঁকা করে দিলেন, আরেকটা পাইপ ফাঁকা করে দিলেন, অর্থাৎ এই 3টে পাইপ বা 4টে পাইপ যেই পাইপ হোক না কেন সেই পাইপের মধ্যখানে যেন অন্তত 1 ইঞ্চি ফাঁকা থাকে। তাহলে কি হবে, এই কংক্রিটগুলো এই 1 ইঞ্চি জায়গা পূরণ করবে। এই পূরণ করলেই নিচের এবং উপরের লেয়ার কিন্তু সমান হয়ে যাবে এবং কমপ্লেকশনটা ভালো হবে, এতে করে ফাটল আপনার রোধ পাবেন। তো আমি আর কথা বাড়াবো না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এই 5টা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার ফাটল থেকে আপনারা রক্ষা পেতে পারেন এবং আপনাদের নির্মাণ কৌশলটাও যেন ভালো হতে পারে। আর এইগুলো বিষয় মেনে চলবেন এবং মিস্ত্রিদের সাথে আলোচনা করবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কমেন্ট করবেন। আমি বারবার একটা কথা বলি যে আপনাদের কোন ভিডিওগুলোর চাহিদা দরকার এবং এই ভিডিওর সম্বন্ধে আপনাদের বিস্তারিত মতামত কিন্তু থাকতে পারে। আমি বারবারে বলি যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু বলবেন। অনেক সময় অনেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ আর কি মুখের ভাষা একটু খারাপের দিকে যায়। তো যাই হোক, আমি বলবো যে আপনারা গঠনমূলক আলোচনা করবেন। যদি আপনাদের সাথে আমার কথার যুক্তি না মেলে আপনি কিন্তু যুক্তি তুলে ধরবেন, তাহলে আমরা কিন্তু সবাই, অর্থাৎ আমার এই ভিডিওগুলো আমার প্রায় 14,000 প্লাস সাবস্ক্রাইবার সবাই কিন্তু মোটামুটি দেখে। তো সবাই বুঝতে পারবে যদি আমার ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা যদি সঠিক তথ্য থাকে সেই জিনিসটা তুলে ধরবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।